নমস্কার। ডিডি ত্রিপুরা আয়োজিত আইনের দর্পণের অনুষ্ঠানের আরও একটা নতুন পর্বে আপনাদের প্রত্যেককে জানাই অনেক অনেক স্বাগত। আমাদের আজকের আলোচ্য বিষয় ডোমেস্টিক ভায়োলেন্স কিংবা গার্হস্থ্য হিংসার বিরুদ্ধে যেসব আইন রয়েছে তা নিয়ে সার্বিক আলোচনা। আসলে যে কোনো অন্যায়, হেনস্থা বা হিংসা তখনই আমাদের সমাজে মাথা চাড়া দিয়ে ওঠে যখন আমরা তার বিরোধিতা বা প্রতিকার বা তার বিরুদ্ধে কোনো সঠিক পদক্ষেপ গ্রহণ করি না। আর যে কোনো অন্যায়ের বিরুদ্ধে বিরোধিতা করার প্রথম শর্তই হলো সেই অন্যায়ের বিরুদ্ধে আমাদের দেশে যে আইন প্রচলিত রয়েছে তা সম্পর্কে একটা সঠিক ধারণা এবং সচেতনতা। এবং আজকের আমাদের এই আইনের দর্পণী অনুষ্ঠানে আমরা চেষ্টা করব সেই সব আইন সম্পর্কে যা গার্হস্থ্য হিংসার বিরুদ্ধে আমরা প্রয়োগ করতে পারি তা সম্পর্কে সার্বিক আলোচনা করার। আর আজকের আমাদের এই আলোচনাকে আরও সমৃদ্ধ করার জন্য স্টুডিওতে ইতিমধ্যে উপস্থিত রয়েছেন আইনজীবী শ্রী সৌমেন্দু রায় মহোদয়া। নমস্কার। নমস্কার, আপনাকে অনেক অনেক স্বাগত জানাই আমাদের আইনের দর্পণের আজকের এই পর্বে। আমরা কথা বলবো সার্বিকভাবে গার্হস্থ্য হিংসা নিয়ে। আসলে দুঃখের বিষয় যে আমাদের ভারতবর্ষে এই যে বিষয়টা খুবই বারবার একটা নিউজের শিরোনামে উঠে আসে, সেই সম্পর্কে একটু জানবো। প্রথমেই জানবো যে ভারতবর্ষে এই যে ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট তার কি গুরুত্ব রয়েছে? দেখুন, ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট মূলত নারীদের আগেও আইন ছিল, কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টের গুরুত্ব অনেকটাই বেশি। আমরা একটু যদি দেখি তাহলে দেখব যে ভারতবর্ষে মহিলাদের উপর নির্যাতন হচ্ছে, সে আগের থেকে দেখে আসলেও হচ্ছে, কিন্তু 2005 সালে প্রথমত এই আইনটা আসে। তো এটার ডোমেস্টিক ভায়োলেন্স কথাটার শুরুতেই আমরা বুঝতে পারছি যে গার্হস্থ্য হিংসা। গার্হস্থ্য হিংসা মানে একটা পারিবারিক সমস্যা, শুধু পারিবারিক সমস্যাই নয়, একটি নারীর মর্যাদা, তার সম্মান এবং সাংবিধানিক অধিকারের প্রশ্ন। তো সেই অর্থে এই আইনটা প্রণয়ন করা হয়েছে শুধু এই এগ্রিভড পারসন বা এই যে নির্যাতিত মহিলাদের সুরক্ষার দিকে তাকিয়ে। আচ্ছা, এই আইনটি কি শুধুমাত্র একটি ফৌজদারি আইন? না, এটি আসলে নেচারটা হচ্ছে সিভিল। হ্যাঁ, এটা সিভিল বলতে আমরা যেটা বুঝি দেওয়ানি, আর নেচারটা সিভিল। এটা একটা প্রোটেক্টিভ ল। কিন্তু এই আইনের আওতায় যদি আদালত কোনো আদেশ করেন, সেই আদেশ যদি অমান্য হয় তাহলে এটার এগেনস্টে ফৌজদারি ব্যবস্থা নেওয়া যেতে পারে। আচ্ছা, তখন এটা ফৌজদারি ইয়েতে পড়ে যাবে। আচ্ছা, তার এগেনস্টে পানিশমেন্ট আছে, ফাইন আছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তখন এটা নন বেলেবল অফেন্স হয়ে যায়। আচ্ছা, তখন মানে বেইল পাওয়া যায় না ওই অর্থে। সেই ক্ষেত্রে এর পরবর্তীতে একটু জানতে ইচ্ছে করছে যে একজন সাধারণ মানুষ সে কখন বুঝবে যে আমার সাথে কোনো ধরনের হিংসা হচ্ছে, অর্থাৎ কোন কোন বিষয়গুলি ডোমেস্টিক ভায়োলেন্সের আচরণের মধ্যে পড়ছে? এটা খুব মানে মূল প্রশ্ন আপনি করেছেন। ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টের আওতায় প্রথমত ডোমেস্টিক ভায়োলেন্স যে এটার সংজ্ঞাটা ব্যাখ্যা করেছে অ্যাক্টের সেকশন 3-তে। আচ্ছা, 3 ধারার মধ্যে পরিষ্কার বলা আছে। আমরা এটাকে যদি একটু বিশ্লেষণ করি, আমরা এটাকে দর্শকদের বোঝানোর জন্য আমরা 5টা ভাগে ভাগ করে নিচ্ছি। প্রথমত ধরুন ফিজিক্যাল ভায়োলেন্স যেটা বলা হয়, বা ফিজিক্যাল অ্যাবিউজ। এরপরে ধরুন আসছে ইমোশনাল বা মেন্টাল অ্যাবিউজ। এরপরে ইকোনমিক অ্যাবিউজ। এরপরে সেক্সুয়াল অ্যাবিউজ এবং ভার্বাল অ্যাবিউজ। আমি এক এক করে আমি বলছি। ফিজিক্যাল অ্যাবিউজ কথাটার মধ্যেই আমরা বুঝতে পারছি যে কোনো ধরনের ফিজিক্যাল অ্যাসল্ট যদি হয়, হ্যাঁ, কোনো নারীকে ধরুন গায়ে ধাক্কা দেওয়া, গলা টিপে ধরা, যেটা হয়ে থাকে, এই ধরনের ইভেন এরকমও যদি হয় না খেতে দেওয়া, সেটাও অনেকটা ফিজিক্যাল অ্যাবিউজের মধ্যে চলে আসছে। এই ধরনের যদি হয় তাহলে এই ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টের আন্ডারে আসবে। এরপরে মনে করুন এরপরে স্তর যেটা আসছে সেটা হচ্ছে গিয়ে ইমোশনাল বা মেন্টাল অ্যাবিউজ, যেটা সে মানসিকভাবে কেউকে যদি হ্যারাস করা হয়, যেমন ধরুন কোনো ধরনের থ্রেট মেসেজ দেওয়া হলো,
বা আত্মহত্যার জন্য প্ররোচনা করা হলো বা ভয় দেখানো হলো, হ্যাঁ, বা এরকম ধরুন অনেক সময় দেখা যায় যে চরিত্র নিয়ে কথা বলা হয়, এগুলো মানে ইমোশনালি ব্ল্যাকমেল যদি হয়, এগুলো কিন্তু ইমোশনাল অ্যাবিউজের মধ্যে আসছে। এরপরে আসছে আপনার ইকোনমিক অ্যাবিউজ। ইকোনমিক অ্যাবিউজ বলতে দেখুন, একজন স্ত্রী, উনি আজকের যুগে অনেকেই ওয়ার্কিং ওমেন থাকে, হ্যাঁ, তো চাকরি করতে গেলে পরে ওনার যে উপার্জন, সেই উপার্জনের উপর থেকে যদি হস্তক্ষেপ করা হয় বা ওনার চাকরি করতে না দেওয়া, ইভেন কর্মক্ষেত্রে গিয়ে যদি ওনাকে কোনো ধরনের অপমানজনক কোনো কিছু করা হয়, তাহলেও এটা কিন্তু এই অ্যাবিউজের মধ্যে চলে আসছে। এখন প্রশ্ন হচ্ছে, এই ইকোনমিক অ্যাবিউজ এটাও হচ্ছে, ধরুন একটা মহিলা উনি চাকরি পেলেন, কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় পরিবার মেনে নিচ্ছে না, হ্যাঁ, না চাকরি করতে দেওয়া না দেওয়া, এটাও কিন্তু ইকোনমিক অ্যাবিউজের মধ্যে আসবে। এরপরে আসছে সেক্সুয়াল অ্যাবিউজ। সেক্সুয়াল অ্যাবিউজটা হচ্ছে গিয়ে শারীরিক সম্বন্ধ করার জন্য মানে জোর করা, ওনার কনসেন্ট না নিয়ে জোর করা বা এই ধরনের কোনো ধরনের অপরাধমূলক কাজ করতে প্ররোচনা করা, এগুলো সেক্সুয়াল অ্যাবিউজের মধ্যে আসছে। লাস্টলি আসছে ভার্বাল অ্যাবিউজ। ভার্বাল অ্যাবিউজ কীরকম? ধরুন কেউর চরিত্র নিয়ে অনেক কথা বলা, অনেক রকম চারিত্রিক, এটা প্রতিনিয়ত যদি চলতে থাকে, বা আরেকটা দিক মনে করুন ক্যারেক্টার অ্যাসাসিনেশন আমরা যেটা বলি, হ্যাঁ, চরিত্র নিয়ে এরকমভাবে আমি করলাম যে সে মানে তাকে বাধ্য করা হলো, হ্যাঁ, ধরুন কীরকম বেশিরভাগ হয়ে থাকে আজকের যুগে, আমরা অনেকটা অ্যাডভান্স হয়েও কিন্তু আমরা একটা জায়গায় রয়ে গেছি, আমাদের মানসিকতা একটা জায়গায় রয়ে গেছে। ধরুন সেটা কোনো কারণে হতে পারে, সেটা স্বামীর দিক থেকেও হতে পারে বা স্ত্রীর দিক থেকেও হতে পারে। যদিও কোনো স্ত্রী যদি শারীরিক কোনো সমস্যা থাকে, তাহলে সেই ক্ষেত্রে যদি সন্তান না হওয়ার বা সন্তান হওয়ার যদি কোনো রকম অসুবিধা হয়ে যায়, তখন কিন্তু একটা দেখবেন একটা সমাজের মধ্যে একটা চলতে থাকে, আমরা যেটা মানে হিন্দিতেও একটা বলা বাজ অরত, হ্যাঁ, যে এই যে শব্দটা, এই যে বন্ধাত্মতা বা এই জিনিসগুলোকে, এটাও কিন্তু ভার্বাল অ্যাবিউজের মধ্যে আসছে। মানে এটাও কিন্তু ক্যারেক্টার অ্যাসাসিনেশন। এই ধরনের অ্যাবিউজ যদি হয়, তাহলে এই আইনের আওতায় সেটাকে ডোমেস্টিক ভায়োলেন্স হিসাবে ট্রিট করা হবে। একদম একদম। আসলে আমরা সঠিকভাবে জানি না কোন কোন বিষয়গুলি একটা হেনস্থার মধ্যে পড়তে পারে, সেটাই আসলে আমাদের একটা সচেতনতার অভাব আমরা আমাদের সমাজে কিন্তু এখনও লক্ষ্য করতে পারি। আরেকটা বিষয় খুব জানতে ইচ্ছে করছে, যে আপনি বলছিলেন 5টা ভাগের কথা বলছিলেন, তার মধ্যে আপনি মানসিক হেনস্থার কথাও বললেন, ভার্বাল হেনস্থার কথাও বললেন, কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় প্রাধান্য দেওয়া হয় শারীরিক হেনস্থাকেই। এইবার কোনো নারী দীর্ঘদিন ধরে সে মানসিকভাবে হেনস্থার শিকার হচ্ছে, এবার তার শরীরে কোনো আঘাত নেই, সে যদি পুলিশের কাছে গেল একটা মামলা দায়ের করার জন্য, তার মামলা কি গ্রহণ করা হবে? যে তার সঙ্গে কোনো শারীরিক আঘাত হয়নি, তবে তার সঙ্গে বহুদিন ধরে মানসিক হেনস্থার শিকার সে হচ্ছে। নিশ্চয়ই, সেটা আমি ওটাই বললাম যে ইমোশনাল এবং মেন্টাল অ্যাবিউজের মধ্যে চলে আসবে, এবং সেটা সেই অর্থে ওনার মামলা অবশ্যই পুলিশকে নিতে হবে, সেটার ইনভেস্টিগেশনও হবে এবং সেইভাবে মামলাটা দায়ের করা হবে, এবং আদালত ওটার উপরে বেস করেই সেটাও ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টের আওতায় চলে আসবে, এবং তার জন্য সেই প্রোটেকশনও দেওয়া আছে, সেই স্ত্রীকে সেইভাবে প্রোটেকশন দেওয়াও আছে। যদি সেরকম দেখা যায় যে তার আশ্রয়হীন হয়ে গেছে, আশ্রয় ওখানে থাকতে পারছে না, তাকে আলাদা করে আশ্রয় দেওয়ার জন্য বা শেল্টার দেওয়ার জন্য সেটাও কোর্ট থেকে আদেশ দিয়ে থাকে। আচ্ছা, এর পরবর্তীতে একটু জানতে চাইবো যে এই যে ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট নিয়ে আমরা কথা বলছি, তার যে সুবিধা, অবশ্যই যারা হেনস্থার শিকার হচ্ছেন তারাই এই সুবিধা পাবে, তবে এই সুবিধা পাওয়ার যে পদ্ধতিটা রয়েছে সেটা একটু জানতে চাই। হ্যাঁ, পদ্ধতিটা হচ্ছে গিয়ে, প্রথমত এরকম হলে পরে আমাদের একজন মানে এগ্রিড পারসন যেটা আমরা বলি আইনের ভাষায়, সেটাকে আমরা বলবো নির্যাতিতা মহিলা, উনি প্রথমত থানাতে গিয়ে এফআইআর করতে পারেন, বা
প্রোটেকশন অফিসার যে আছে ওনার সাহায্য নিতে পারেন এবং এনজিওর সাহায্য নিতে পারবেন। এখানে এনজিও বলতে আমাদের এই আইনে পরিষ্কার বলা আছে যে ওদেরকে প্রোভাইডার বলা হয়। হ্যাঁ, তো এরকম ধরুন এনজিও যেরকম মনে করুন কোনো সোসাইটির আন্ডারে রেজিস্টার্ড বা কোনো কোম্পানির আন্ডারে রেজিস্টার্ড অনেক এনজিও থাকে। হ্যাঁ, সেই এনজিও সাহায্য নেওয়া যেতে পারে এবং সরাসরি ম্যাজিস্ট্রেটের কাছে মাননীয় আদালতের কাছে আবেদনও করতে পারে। একদম। এর পরবর্তীতে একটু জানতে চাইবো যে আমরা অনেক সময় শুনে থাকি, আইনি ভাষায় শুনে থাকি যে ডোমেস্টিক রিলেশন, সেটার হয়তো আমরা সাধারণ অর্থটা বুঝতে পারি না, সেটা যদি একটু বুঝিয়ে দেন আমাদের। ডোমেস্টিক রিলেশনটা হচ্ছে গিয়ে যে একই বাড়িতে, হ্যাঁ, সে স্বামী স্ত্রী হিসাবে একই বাড়িতে যদি বসবাস করে থাকেন, করে মানে আছেন বা কোনো সময় ছিলেন, তাহলে কিন্তু উনি এই ডোমেস্টিক ভায়োলেন্সের আওতায় চলে আসবে। এবার দেখুন আজকাল এই রিসেন্টলি একটা ট্রেন্ড চলছে, আমি ইয়াং জেনারেশনকে আমি করছি না, একটা ট্রেন্ড চলছে লিভিং রিলেশনশিপ। এটা আমরা খুব শুনে থাকি। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু এই ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টের মধ্যে কিন্তু এই লিভিং রিলেশনশিপ শব্দটা কিন্তু ঢোকানো হয়েছে। আচ্ছা। হ্যাঁ, তো এরকম কোনো লিভিং রিলেশনশিপের মধ্যে যদি কেউ থাকে, এরকম যদি কোনো হেনস্থা হয়, তাহলে আগে কিন্তু সেই জিনিসটা ছিল না। ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টে এই লিভিং রিলেশনশিপটা কিন্তু ঢোকানো হয়েছে, একদম পরিষ্কারভাবে ঢোকানো হয়েছে। শুধু যে ম্যারেজ হলেই হবে, লিভিং রিলেশনশিপ সেই সোশ্যাল ম্যারেজ হচ্ছে না, কিন্তু লিভিং রিলেশনশিপ হলে এটাও এই ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টের আওতায় আসবে। তাহলে মূলত হচ্ছে গিয়ে কোনো ধরনের যদি মানে রিলেশনশিপ থাকে, মানে একই বাড়িতে স্বামী স্ত্রী হিসাবে আছেন বা ছিলেন, তাহলে সেটা ডোমেস্টিক রিলেশনশিপ হিসেবেই গণ্য করা হবে। হ্যাঁ, অবশ্যই। এর পরবর্তীতে একটু জানতে চাইছি যে অনেক ক্ষেত্রেই আমরা এখন দেখি যে যখন একটা বাড়িতে হেনস্থা হচ্ছে, হিংসা হচ্ছে, অনেক ক্ষেত্রে আমরা প্রথমতই স্বামীকে দোষারোপ করি, কিন্তু অনেক ক্ষেত্রে তাও দেখা যায় যে স্বামী হয়তো সাপোর্ট করছে, কিন্তু বাড়ির যারা অন্যান্যরা রয়েছে, যেমন শ্বশুর শাশুড়ি, ননদ ভাসুরজা, তাদের দ্বারা একজন মহিলা বা একজন গৃহবধূ বারংবার হেনস্থার শিকার হচ্ছে। সেক্ষেত্রে আইন কি বলছে? তাদের ক্ষেত্রে কি মামলা করা যায়? হ্যাঁ, অবশ্যই যায়। সে তাদের ক্ষেত্রে মামলা হবে যদি এই পরিবারের যে কোনো ব্যক্তি, সে শ্বশুর শাশুড়ি ননদ, হ্যাঁ, যেই হতে পারে, দেওর হতে পারে, স্বামী হতে হবে এরকম কোনো নেই, কথা নেই। এই ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টে পরিষ্কার বলা আছে যে এরকম যদি হয় তাহলে ওদেরকেও এই মামলাতে পার্টি করা যেতে পারে। হ্যাঁ, পক্ষপাত করে ওদের এগেনস্টেও মামলা হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে নির্যাতিতা মহিলা, এই যে আমরা যে একটু আগে বললাম যে এই যে প্রোটেকশন অফিসার বা যারা এই মহিলাকে সাহায্য করছে, সেই ওই ব্যক্তিরা যদি কোনো ধরনের কোনো রকম থ্রেট বা পায়, তাদেরকেও কিন্তু প্রোটেকশন দেওয়া আছে এই আইনের আওতায়। আচ্ছা আচ্ছা। এর পরবর্তীতে আপনি বলছিলেন প্রোটেকশনের কথা একটা, তাই মনে হচ্ছে এই প্রশ্নটার কথা যে বিভিন্নভাবে আমরা দেখতে পাই কোনো গৃহবধূ তখনই মামলা থেকে পিছু হয়ে যায় যখন তাকে বিভিন্নভাবে ভয় ভীতি দেখানো হয়, আর তার মধ্যে সবচেয়ে বড় যে ভয়টা দেখানো হয় যে বাড়ি থেকে বের করে দেওয়া হবে বা বাড়িতে থাকতে দেওয়া হবে না। তার জন্য অনেক সময় গৃহবধূরা পিছিয়ে যায় যে না, আমি মুখ বুঝে সবটা সহ্য করে নেব। এবার যদি বাড়ি থেকে বের করে দেওয়া হয়, সেক্ষেত্রে আইন কি বলছে? আইন কি রয়েছে? আইনে পরিষ্কার বলা আছে যদি বাড়ি থেকে বের করে দেওয়া হয় তাকে সেই প্রোটেকশন অর্ডার আদালত করবে। একটাই শর্ত, সেটা হচ্ছে গিয়ে শেয়ার্ড হাউস হোল্ড। শব্দটা হচ্ছে শেয়ার্ড হাউস হোল্ড, মানে কোনো সময় সেই স্বামী বা সেই ব্যক্তির সাথে একই বাড়িতে উনি ছিলেন বা আছেন। হ্যাঁ, ওনাকে এখন বের করে দেওয়া হয়েছে, তার মানে উনি ছিলেন। এই যে হাউস হোল্ড যে শেয়ার করেছেন, শেয়ার্ড হাউস হোল্ড, এই জিনিসটা যদি দেখানো যায় তাহলে অবশ্যই সেই রিলিফ পাবেন এই আওতায়। এবং তখন রেসিডেন্স অর্ডার করা হয়। সেকশন 19-এ একদম পরিষ্কার বলা আছে, 19 ধারায়, যে ওদেরকে রেসিডেন্স অর্ডার করা হয় এবং ওনাকে ওই বাড়িতে থাকার অধিকার ওনার আছে। তো সেই অধিকার জন্য
এই আদালত সেইভাবে রায় ঘোষণা করে থাকেন। মানে যখন অনেক গৃহবধূরা ভয় পেয়ে যান, যারা আজকে আমাদের অনুষ্ঠান দেখছে, অনেকেই হয়তো ভয় পেয়ে যান, পিছিয়ে যান, মনে করেন যে সবটা নীরবে সহ্য করব, আমি ফিনান্সিয়ালি ততটা স্ট্রং নই যে আমি ঘর ছেড়ে বেরিয়ে গেলে আমি একা চলতে পারবো, তাদের ক্ষেত্রে আদালত দিচ্ছে, আমাকে এই অধিকারটা দিচ্ছে, যদি আমি সঠিকভাবে প্রমাণ সহ দেখাতে পারি তাহলে তারা আমাদের থাকার ব্যবস্থা করে দিচ্ছে। আপনার মুখে বারবার একটা কথা শুনছিলাম, প্রোটেকশন অফিসার, এইটা যদি একটু সরল ভাষায় ব্যাখ্যা করেন, তিনি কে এবং তার কাজ কি? প্রোটেকশন অফিসার হচ্ছে গিয়ে আমাদের সরকার ওদের এই ব্যক্তিদের নিযুক্ত করেন, উনি ওনারা কর্মরত এবং ওনাদের কিছু ডিউটিজ আছে। হ্যাঁ, ডিউটিজের মধ্যে ধরুন প্রথমত এরকম যদি কোনো ইনসিডেন্ট ঘটে তাহলে যেই মাত্র এই রিপোর্ট পাবে তাহলে সাথে সাথে সেই নির্যাতিতা মহিলাকে সাহায্য করা, তাকে প্রোটেকশন অফিসার হিসাবে তাকে সাহায্য করে কিভাবে আদালতে একটা মামলা দায়ের করবে সেটাতে সাহায্য করা, ইভেন থানাকে অ্যাসিস্ট করবে যে যেন প্রপার ইনভেস্টিগেশন হয়। শুধু তাই নয়, ওনারা একটা ডোমেস্টিক ইনসিডেন্ট একটা রিপোর্ট সেটা সাবমিট করতে হয় আদালতে, সেটাও উনি করবেন। সর্বোপরি হচ্ছে ওদের যখন ফিজিক্যাল অ্যাবিউজ হয় তাহলে প্রাথমিক চিকিৎসার প্রয়োজন। তো প্রোটেকশন অফিসারের কাজ হচ্ছে গিয়ে সবচেয়ে আগে ওকে সেই ব্যক্তিকে বা মহিলাকে একটা মানে চিকিৎসার ব্যবস্থা করা, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে শেল্টার নেই, বেরিয়ে গেছেন বা বের করে দেওয়া হয়েছে, তখন শেল্টারের ব্যবস্থা করা। সেই শেল্টারের জন্য আমাদের সরকার থেকে কিন্তু শেল্টার হোম আছে। হ্যাঁ, সেই শেল্টার হোমে রেখে তার ব্যবস্থা করা। আপনি বলছিলেন যে আদালত একটা মামলা গ্রহণ করার পর যখন আদালতে মামলাটা যায় তখন অনেক ধরনের নির্দেশ দিয়ে থাকেন স্বামীর পরিবারের ক্ষেত্রেও। প্রাথমিকভাবে আমাদের যতটা ধারণা যে চেষ্টা করা হয় মীমাংসা করার, কিন্তু তারপর যে শাস্তিমূলক ব্যবস্থা রয়েছে তা গ্রহণ করা হয়। তো সেক্ষেত্রে আদালত কোনো একটা নির্দেশ দিল এবং তা ওই বাড়ি থেকে মানা হলো না, অমান্য করা হলো, সেক্ষেত্রে কি আইন রয়েছে? হ্যাঁ, যদি আদালতের নির্দেশ যদি অমান্য করে তাহলে তো ফৌজদারি আইনে ওদের এগেনস্টে ক্রিমিনাল অফেন্স হয়ে যাবে। হ্যাঁ, তখন ফৌজদারি আইন অনুসারে ওদের পানিশমেন্ট হয়, এবং সেইটা ধরুন 1 বছর, যেটা আগে আমি বলেছিলাম, তার সাথে ফাইন অ্যামাউন্টও থাকে, এবং সেটা নন বেলেবল ক্রাইম হয়ে যায়, নন বেলেবল ওয়ারেন্টি বেরোয়। হ্যাঁ, তো সেইভাবে আদালত সেটাকে কনভার্ট হয়ে যায় তখন ফৌজদারি আইনে। তখন ফৌজদারি না মানার ফলে তখন সেটা, যদিও আমি প্রথমেই বলেছিলাম যে এটা সিভিল নেচারে প্রোটেক্টিভ ল, কিন্তু না মানলে পরে সেটাকে ফৌজদারি আইনের মধ্যে আওতায় চলে আসে। আচ্ছা, এর পরবর্তীতে একটু জানবো যে একজন গৃহবধূ যে হয়তো সার্বিকভাবে অনেক দিন ধরে এই ধরনের হেনস্থাগারস্থ হিংসার শিকার হচ্ছে, তাকে যদি এখন সে সিদ্ধান্ত করে যে আমি এখন একটা মামলা করব, তাকে ধাপে ধাপে কিভাবে আইনি সহায়তা সে পেতে পারে সেটা যদি একটু ব্যাখ্যা করেন। হ্যাঁ, আইনি সহায়তা প্রথম হচ্ছে গিয়ে যে সেই নির্যাতিতা মহিলা প্রথম সোজাসুজি গিয়ে ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে আবেদন করতে পারে। আচ্ছা। অথবা অনেক ধরুন গ্রামাঞ্চলে সেরকম সেই সচেতনতা, আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে শিক্ষা, এখনও সেইভাবে শিক্ষার অভাব কিছু রয়ে গেছে, আর সচেতনতা হচ্ছে গিয়ে সবচেয়ে বড় বিষয়। তো তার জন্যই প্রতিটা ডিস্ট্রিক্টে প্রোটেকশন অফিসার আছে। আর আমি যেটা বললাম যে এনজিও, অনেক জায়গায় এনজিও আছে, ওদেরকে সার্ভিস প্রোভাইডার বলা হয়। ওদের কাজই হচ্ছে গিয়ে এই মাত্র যে এরকম কোনো ইনসিডেন্ট যদি ওরা শুনে বা ঘটনা জানলো, তাহলে ওদেরকে সেইভাবে তো সাথে সাথে এই নির্যাতিতা মহিলার পাশে দাঁড়িয়ে তাকে সাহায্য করে কিভাবে এগোনো যায়, এবং তাকে নিয়ে আদালতে গিয়ে আবেদন করার জন্য যত ধরনের সাহায্য আছে সেই সাহায্যগুলো ওরা করে দেবে। আচ্ছা, আর যে কোনো দোষ প্রমাণ করার জন্য কিছু প্রমাণ লাগে, আমাকে আদালতে কিছু প্রমাণ দেখাতে হয়, সেক্ষেত্রে এই যে ডোমেস্টিক ভায়োলেন্স প্রমাণ করার ক্ষেত্রে আমাদের কি প্রয়োজন?
দেখুন, ডোমেস্টিক ভায়োলেন্সের আমি প্রথমেই 5টা ভাগ বলেছিলাম। সেই 5টা ভাগ থেকে যদি আমি একটু একটু করে নিয়ে আসি, তাহলে দেখুন, যখন ফিজিক্যাল অ্যাবিউজ হয় বা তার জন্য আমাদের মেডিকেল এক্সামিনেশন হলে মেডিকেল রিপোর্ট, এটা হলো গিয়ে প্রধান একটা এভিডেন্স। তারপরে ধরুন, আজকাল যেহেতু টেকনোলজির যুগে আমাদের আইটি অ্যাক্টও হয়েছে, এখন এভিডেন্স অ্যাক্টের মধ্যেও কিন্তু আমাদের ইলেকট্রনিক্স মেসেজ বা এগুলো আওতায় চলে এসছে। তো এর ফলে কি হয়েছে, ধরুন অনেকে এই ধরুন অডিও বা ভিডিও রেকর্ডিং আছে, বা ধরুন হোয়াটসঅ্যাপে মেসেজ করলো, থ্রেট মেসেজ দিল, এগুলো কিন্তু এভিডেন্স হিসাবে গণ্য করা হবে। তারপরে মনে করুন যে পারিপার্শ্বিক যে যারা আছে সাক্ষী হিসাবে যদি সাক্ষী দেন, ওদের সাক্ষী, ব্যাংক স্টেটমেন্ট, যেটা আমি ওই আগে বলেছিলাম যে ইকোনমিক অ্যাবিউজের মধ্যে ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক রেকর্ড, এইগুলো চলে আসবে যে এভিডেন্স। এগুলো যখন পেশ করা হয় সাক্ষ্য বাক্যর পরে, তারপরে পুরো ব্যাপারটা বিবেচনা করে তারপরে আদালত রায় ঘোষণা করে। আচ্ছা, সেক্ষেত্রে অনেক মহিলারাই, যেটা আমাদের সবচেয়ে বড় সমস্যা বলতে পারি ভারতবর্ষে, তো বরং আরও বেশি করে গ্রামাঞ্চলেও দেখা যায় যে মেয়েরা মুখ খুলতে চায় না, তারা ভয় পায়। এই যে ভয়, এটাকে কিভাবে আমরা দূর করতে পারি, সেটা যদি আপনি একটু ব্যাখ্যা করেন। সবচেয়ে বড় কথা হচ্ছে মহিলাদের আমি বলবো সচেতনতা সবচেয়ে বড় বিষয়। সচেতন হতেই হবে এবং রুখে দাঁড়াতে হবে, সাহস করে এগিয়ে আসতে হবে এবং রুখে দাঁড়াতে হবে। আমাদের দেখুন অনেক ক্ষেত্রে একটা বলে থাকে যে আচ্ছা, ওই পরিবারে থাকলে এরকম ধরুন একটা এরকম একটু একটু হয়েই থাকে, ওটা কিছু না। এটা কোনো মহত্বের কাজ নয়, এটা দিয়ে চাপিয়ে যাওয়াটা। হ্যাঁ, আমি বুঝতে পারছি যে এই একজন মহিলা হেনস্থা হচ্ছেন, হ্যাঁ, কিন্তু সেই কথা বলে ওকে চাপিয়ে যাওয়া, এটা কিন্তু খুব একটা মহত্বের কাজ নয়। বরং ওর পাশে সমাজ ওর পাশে দাঁড়ানো উচিত এবং সচেতন করে সুযোগ করে দেওয়া উচিত যেন সঠিক ভাবে আদালতের কাছে গিয়ে যেন সঠিক নির্দেশ মতে যেন সঠিকভাবে তার জীবনযাপনটা যেন ঠিক মতো হয়। কারণ যতক্ষণ পর্যন্ত সেই জিনিসটা না হচ্ছে, আমাদের এই ভায়োলেন্সটা কিন্তু বেড়েই যাবে। কারণ এটাকে যদি আমরা রুখে না দাঁড়াই, তাহলে কিন্তু ভায়োলেন্সটা ক্রমশ বেড়েই যাবে, কমবে না। আমরা যদি একটু স্ট্যাটিস্টিক্স যদি আমরা দেখুন, এই আইনটা এসছে 2005, প্রণয়ন হয়েছে 2005, কার্যকর হয়েছে 26 অক্টোবর 2006 থেকে। আচ্ছা, এই আইন আসার আগে মূলত আমরা কি জানতাম, ভারতীয় দণ্ডবিধি, যেটা আমরা ইন্ডিয়ান পেনাল কোড, এখন তো নতুন এসছে ভারতীয় ন্যায় সংহিতা। ভারতীয় ন্যায় সংহিতা 2023-এর আইনেও 84 ধারা, আমি যদি ভুল না করে থাকি, হ্যাঁ, সেইটা আছে। আগে ছিল 498A। এটা আমরা কিন্তু অনেকেই জানি যে 498A, 498A এর মধ্যে কি আছে, ক্রুয়েলটি। হ্যাঁ, ক্রুয়েলটি মানে নিষ্ঠুরতা, এইটার ওপরেই কাজ হতো। কিন্তু এই 2005-এ এই আইন আসার পরে কিন্তু এটার মধ্যে কিন্তু এই যে নারীদের সুরক্ষা দেওয়া বা ওদেরকে সহায়তা করা, এবং সেটা মানে যত তাড়াতাড়ি সম্ভব, এই একমাত্র এই আইন দিয়েই কিন্তু এটা আনা হয়েছে। আমরা যদি একটু স্ট্যাটিস্টিক্স যদি দেখি, তাহলে দেখবেন যে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো থেকে 2004-এর আগে পার্সেন্টেজ অফ ক্রাইম ছিল 36.1% এগেনস্ট উমেন। এবং ন্যাশনাল হেলথ সার্ভে বলছে যে সেই ক্রাইমটা, অনলি ডোমেস্টিক ভায়োলেন্সের ক্রাইমটা ছিল 15 to 20%। সেটা এই আইন যখন প্রণয়ন হলো, এই আইনে আসার পরে যখন আপ টু 2014-15 বা তারপরে দেখা গেছে সেটা নেমে চলে এসছে 5%। আচ্ছা, তাহলে এটার থেকে আমরা বুঝতে পারছি যে এই আইনের প্রয়োগটা কতটুকু আমাদের জন্য দরকার বা জরুরি, বা কতটুকু এটা কার্যকরী হচ্ছে, সেটা থেকে আমরা বুঝতে পারছি। একদম একদম। আসলে আমাদের দেশে যেমন আইন আছে, তেমনি আইনের কিছু ফাঁকও রয়েছে, আমরা সেটা জানি। তো সব আইনেরই একটা ভালো দিক, খারাপ দিক সবটাই থাকে। তো এমন আমরা অনেক ক্ষেত্রেই অনেক কেস দেখেছি যে এই আইনের একটা অপব্যবহারও করে থাকেন মহিলারা।
সেইটা নিয়ে যদি আপনি একটু ব্যাখ্যা করেন। হ্যাঁ, সেটা তো অবশ্যই আছে। আইনের মানে অপব্যবহার হয় না যে তা না। তা ধরুন একটা বা এরকম ধরনের কেস থেকে কিন্তু আমরা এই মানে একটা সিদ্ধান্তে আসতে পারি না যে এই আইনের প্রয়োজনীয়তা নেই। না, না। অবশ্যই আছে। এখন কথা হচ্ছে কিছু ক্ষেত্রে আমি এক দুটো একটু ইনস্ট্যান্স আমি বলছি। যেরকম একটা মামলাতে এরকম হয়েছে যে একটা এলিগেশন আনা হয়েছে স্ত্রী স্বামীর বিরুদ্ধে, যে ওনাকে ফিজিক্যালি অ্যাসল্ট করা হয়েছে, যদিও মেডিকেল রিপোর্টে কোনো কিছু আসেনি। মেইন যে কারণটা ছিল যে স্বামীর প্রবলেম আছে, হ্যাঁ, তার শারীরিক সমস্যা আছে বলে মহিলার সেইভাবে মানে ওনাদের বক্তব্য হচ্ছে যে পারিপার্শ্বিক সবাই বলছে যে এতদিন বিয়ে হয়েছে, কোনো সন্তানাদি হচ্ছে না। কিন্তু পরবর্তীকালে যখন কোর্টের আদেশ হলো, আদেশ মতে পিটিশনে দেওয়া হয়েছে, তখন যখন ইনভেস্টিগেশন হলো, মেডিকেল এক্সামিনেশনে ধরা পড়লো যে স্বামী একদম পুরোপুরি সুস্থ। তাহলে ওটা বোঝা যাচ্ছে যে ওটাকে ইউজ করে সেই ইয়েটা করা হয়েছে। যদিও আজকে আমরা মানে গার্হস্থ্য হিংসার উপরে আমরা বক্তব্য রাখছি, আমি ওইদিকে বেশি একটা যাচ্ছি না। তবে হ্যাঁ, এরকম হলে পর যদি সেটা পুরোটাই দেখবে যে এভিডেন্স কি আসছে, প্রমাণ কতটুকু আসছে, এবং কোর্ট বা আদালত সেই জিনিসটা দেখে সেটার সত্যতা কতটুকু আছে সেটা বুঝে তারপরে সেইভাবে যদি দেখা যায় যে হ্যাঁ এটা হচ্ছে না বা এই আইনের আওতায় কোনোভাবে দেওয়া যাচ্ছে না, তাহলে সেইভাবে প্রতিকার পাবে। তা বলে ধরুন একটা বা 3-4টা ঘটনাকে আমরা কেন্দ্র করে কিন্তু এই কথা বলতে পারছি না। আর সেই ক্ষেত্রে আমাদের মানে সচেতন থাকতে হবে। সচেতন থাকতে হবে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষের দিকেই চলে এসেছি, আর খুব একটা বেশি সময় হাতে নেই আমাদের। একটু জানতে চাইবো যে আসলে আমরা একটা সমাজে বসবাস করি, আর সমাজই বিভিন্ন নিয়ম আচার আচরণ আমাদের জন্য তৈরি করে দেয়। এই ধরনের অ্যাক্টকে বাস্তবায়িত করতে গেলে সমাজকে অনেকটা সচেতন হতে হবে। তাই সমাজের প্রতি আপনার কি বার্তা থাকবে? আমি সবাইকে একটাই বলবো যে আমি একটা লাইন আমি বলছি যে আমরা যদি নীরব থাকি, তাহলে নীরব থাকলে পরে আমাদের ভায়োলেন্স বা এই যে হিংসাটা আরও কিন্তু আমরা বাড়িয়ে দিচ্ছি, আমরা সাহায্য করে দিচ্ছি। তার থেকে আমরা যদি সচেতন হই, আইনটা জানি, সচেতন হই এবং এগিয়ে আসি, আর আমরা সমাজও যদি একজন নির্যাতিত মহিলার পাশে দাঁড়িয়ে যদি তাকে সাহায্য করা যায়, তাহলে সঠিক সিদ্ধান্ত এবং সঠিক জাস্টিস আমরা পেতে পারি। একদম। আমরা এতক্ষণ আলোচনা করছিলাম ডোমেস্টিক ভায়োলেন্সের বিভিন্ন দিক নিয়ে এবং তার বিরুদ্ধে কি আইন প্রণয়ন রয়েছে সেই সম্পর্কে, এবং এতক্ষণ আমাদের এই আলোচনায় ছিলেন আমাদের সঙ্গে আইনজীবী শ্রী সৌমেন্দু রায় মহোদয়। আপনাকে আবারও অনেক ধন্যবাদ জানাই আমাদের আজকের আলোচনায় অংশগ্রহণ করার জন্য। আর বন্ধুরা, সত্যি আমাদের লক্ষ্য কোনটা হওয়া উচিত? একটা সমাজকে সুন্দর করে গড়ে তোলার। তাই চলুন আমরা সকলে অঙ্গীকারে নেই, আমরা সকলে সচেতন থাকব এবং অপরকেও সচেতন করব। এই বিশ্বাস, এই আশা নিয়েই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনাদের সঙ্গে অবশ্যই আবারও কথা হবে অন্য কোনো অনুষ্ঠানে, অন্য কোনোভাবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই সচেতন থাকবেন। নমস্কার।